আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলতে চাই, শেখ হাসিনা কি এমন করলেন ক্ষুব্ধ ঢাকা দিল্লির বিরুদ্ধে বিবৃতি উগরে দিল কেন? গতকাল একটি অভাবনীয় দিন ছিল। নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরির দিন ছিল, যে দিনটি বা যে ঘটনাটি একটু আগেও মানুষ কল্পনা করতে পারেনি যে এইরকম একটি ঘটনা ঘটবে। গতকাল দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা কার্যত বলা যায় যে একটি সাংবাদিক সম্মেলন করে ফেললেন। তিনি কবে দেশে ফিরবেন, বাংলাদেশের অবস্থা বিস্তারিত তুলে ধরেছেন। কালকে থেকে বিষয়টি বেশ চর্চা হচ্ছে। ভারতের সব গণমাধ্যম, সারা বিশ্বের সব গণমাধ্যম বিষয়টি নিয়ে আলোচনা করছে। আমরাও করেছি গতকালকে, আজকেও আবারও শেখ হাসিনার সেই আলাপ আলোচনা, সংবাদ সম্মেলন এবং বাংলাদেশ সরকারের তথাকথিত প্রতিক্রিয়া বিবৃতি নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই। দিল্লির মঞ্চ থেকে এক অভাবনীয় ঘোষণা, বাংলাদেশ সরকারের সব আপত্তি আর কূটনৈতিক টানাপোড়েন অগ্রাহ্য করে বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে সরাসরি সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুধু সংবাদ সম্মেলনে নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে আমি ফিরবই, কারণ আমার দেশ ও দেশবাসী আজ চরম বিপন্ন। তিনি আরো ঘোষণা করেছেন, বিজয়ের মাস আসছে ডিসেম্বরে, তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন। শেখ হাসিনার এই একটি ঘোষণা এবং নয়াদিল্লির প্রতিক্রিয়া বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই সংবাদ সম্মেলনে ঠিক কি কি বিস্ফোরক অভিযোগ উঠল, ভারতের অবস্থান কি ছিল এবং এর জবাবে ঢাকা থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কতটা কঠোর প্রতিক্রিয়া জানালো। দিল্লির এই হাই প্রোফাইল অনুষ্ঠানে কেবল শেখ হাসিনাই নন, ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়েছিলেন তার পুত্র তথা বাংলাদেশের সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জয় অত্যন্ত কড়া ভাষায় বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান চিত্র তুলে ধরে অভিযোগ করেন, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ইতিমধ্যেই পুরোপুরি ব্যর্থ হয়েছে। একটি সফল ও সার্বভৌম রাষ্ট্রের যে সকল গুণাবলী থাকা দরকার তার কোনোটাই এখন আর বাংলাদেশে অবশিষ্ট নেই। তিনি আরো দাবি করেন, বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, নিরাপত্তা এবং সামাজিক শালীনতা সবকিছুই চরম হুমকির মুখে। জঙ্গিরা দেশের মূল ক্ষমতার অনেকটা নিয়ন্ত্রণে নিয়েছে এবং চরম অর্থনৈতিক বিপর্যয়ে ভুগতে থাকা বাংলাদেশ যে কোনো মুহূর্তে পুরোপুরি ভেঙে পড়তে পারে। উল্লেখ্য, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়ায় শেখ হাসিনার এই উপস্থিতিকে ঘিরে বেশ কিছুদিন ধরেই ঢাকা ও দিল্লির মধ্যে টানাপোড়েন চলছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার এই বক্তব্য প্রচার না করার জন্য দেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি ভারত সরকারকেও আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয় যেন শেখ হাসিনা ভারতের মাটিতে বসে কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য পেশ করার সুযোগ না পান। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থানে অনড় থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে দিল্লির এই অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতি ও ভাষণ প্রদান নিয়ে তাদের কোনো আপত্তি নেই, কারণ ভারত সরকারের মতে সেখানে তিনি কি বলবেন বা না বলবেন তাতে দিল্লি সরকারের কোনো পূর্ব অনুমতি বা অনুমোদনের প্রশ্নই ওঠে না। ভারতের এই সবুজ সংকেতে দিল্লির মঞ্চে দাঁড়িয়ে নিজের দীর্ঘ নীরবতা ভাঙেন শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই শেখ হাসিনা আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আজ আমি কেবল বাংলাদেশের 5 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবেও আপনাদের সামনে হাজির হয়েছে। আমি সারা জীবন বাংলাদেশের মানুষের সঙ্গে হেসেছি, কেঁদেছি, তাদের সুখ দুঃখের সঙ্গী হয়েছে। আমাকে ষড়যন্ত্র করে দেশ থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে ঠিকই,
কিন্তু আমার জনগণের হৃদয়ের ভালোবাসা থেকে আমাকে কোনোদিনও বিচ্ছিন্ন করা সম্ভব নয়। গত 2 বছরে দেশের করুণ অবস্থার বিবরণ দিয়ে তিনি বলেন, আমি স্বচক্ষে দেখেছি আমার প্রিয় বাংলাদেশ কিভাবে কষ্টে নিমজ্জিত হচ্ছে। আমি কথা বলেছি সন্তানহারা মায়েদের সঙ্গে, চাকরি হারানো অসহায় শ্রমিকদের সঙ্গে, নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা পরিবারগুলোর সঙ্গে। আজ বাংলাদেশের নারী সমাজ অপমান ও ভয়ে দিন কাটাচ্ছে, আর তরুণ প্রজন্ম নিজেদের দেশের মাটিতেই কোনো উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। তিনি আরো যোগ করেন, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী আজ আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। মানুষের ঘরবাড়ি, কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে চরম ভীতি চেপে বসেছে। শেখ হাসিনার মতে সেই বাংলাদেশ নয় যা আমরা 16 বছর ধরে পরম মমতায় গড়ে তুলেছিলাম, কিংবা যার জন্য 1971 সালে 30 লক্ষ বীর শহীদ তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। 2024-এর জুলাই আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে বিশ্বজুড়ে ছড়ানো তথ্যকে একটি বড় মিথ্যা হিসেবে অভিহিত করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, আন্দোলনটিকে কেবল একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন হিসেবে প্রচার করা হলেও আসল সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বিস্তারিত তুলে ধরে বলেন, শুরু থেকেই আমার সরকার ধৈর্য, আইনি প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছে। 2018 সালে আমরাই শিক্ষার্থীদের দাবির মুখে কোটা পদ্ধতি বাতিল করেছিলাম। 2024 সালে মহামান্য হাইকোর্ট সেটি বহাল করলে আমার সরকারই হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে, কারণ আমরা কোটা বাতিল রাখতে চেয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে ছাত্রদের গণভবনে ডেকেছি। আমার সরকারের 3 জন সিনিয়র মন্ত্রী তাদের সঙ্গে দিনের পর দিন বৈঠক করেছেন এবং তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। আমরা বলেছিলাম, প্রয়োজনে সংসদে আইন পাশ করে স্থায়ী সমাধান করা হবে। তাহলে আন্দোলন থামলো না কেন? শেখ হাসিনা অভিযোগ করেন, এই আন্দোলনের কোনো দৃশ্যমান বা জবাবদিহিমূলক নেতৃত্ব ছিল না। যখনই আলোচনায় অগ্রগতি হতো তখনই কোনো এক অদৃশ্য উৎস থেকে নতুন নির্দেশনা এসে উপস্থিত হতো এবং রাতারাতি দাবি বদলে যেত। শেষ পর্যন্ত কোটা আন্দোলনকে ষড়যন্ত্রমূলকভাবে আমার পদত্যাগের 1 দফা দাবিতে রূপ দেওয়া হয়। পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এই আন্দোলনকে অত্যন্ত সুচারুভাবে পরিকল্পিত বা মেটিকুলাস ডিজাইন এবং একজন মাস্টার মাইন্ডের নেতৃত্বাধীন বলে যে মন্তব্য করেছিলেন তা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার নিজের মুখ থেকেই সত্য বেরিয়ে এসেছে। এটি কোনো স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন ছিল না, এটি ছিল ভোটের বাক্সের বাইরে অসৎ উপায়ে ক্ষমতায় যাওয়ার একটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ব্লুপ্রিন্ট। 15 জুলাইয়ের পর আন্দোলনের ভয়াবহ রূপের বর্ণনা দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, দেশে কিভাবে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। বিটিভি ভবন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, ফার্মগেট মেট্রো রেল স্টেশন, হানিফ ফ্লাইওভার, নোয়াখালী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, জাতীয় ডেটাবেস সেন্টার, কোভিডের বিশেষায়িত হাসপাতাল, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং নরসিংদী জেলখানা সহ রাষ্ট্রীয় সম্পদ তছনছ করা হয়েছে। গণমাধ্যমের উপর হামলার চিত্র তুলে ধরে তিনি জানান, প্রায় 50টি টিভি চ্যানেল ও সংবাদপত্রের কার্যালয়ে আগুন দেওয়া হয়। মোহাম্মদ শাকিল হোসেন, মেহেদী হাসান, তাহির জামান প্রিয়, এটিএম তুরাব, প্রদীপ কুমার ভৌমিক এবং সোহেল আকঞ্জির মতো প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের নির্মমভাবে হত্যা করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রায় 460টি পুলিশ স্টেশন ও ফাঁড়িতে আগুন দেওয়া হয়। অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা হয়। তথ্য অনুযায়ী অন্তত 3000 পুলিশ সদস্য নিহত, আহত বা নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনা প্রশ্ন তোলেন, বিশ্বের যে কোনো দেশে যখন থানায় আগুন দেওয়া হয়, রাষ্ট্রীয় সম্পদ লুট হয়, পুলিশ হত্যা করে অস্ত্র ছিনতাই হয়, তখন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কি? নাগরিকদের জীবন ও রাষ্ট্রের সম্পত্তি রক্ষা করা কি অপরাধ? তিনি স্মরণ করিয়ে দেন, ঘটনার প্রকৃত সত্য উন্মোচনে 18 জুলাই তিনি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন এবং 1 আগস্ট সেটিকে 3 সদস্যের শক্তিশালী কমিশনে উন্নীত করেছিলেন। কিন্তু পরবর্তীতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে সেই তদন্ত কমিশন বন্ধ করে দেয়।
শেখ হাসিনার প্রশ্ন, যদি তারা সততাই দাবি করে তবে তদন্ত বন্ধ করলো কেন? হত্যাকারীদের কেন দায় মুক্তি দিল? সাবেক প্রধানমন্ত্রীর দাবি 5ই অগস্টের পর এই ষড়যন্ত্র রাজনৈতিক নিপীড়নে রূপ নেয়। 16 জুলাই ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী সবুজ আলীকে হত্যার মধ্য দিয়ে যে তাণ্ডব শুরু হয় তা এখনো থামেনি। তিনি দাবি করেন, গত 2 বছরে অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি জামানায় অন্তত 10,000 মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন, 6,50,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3,500টি ভুয়া মামলায় 4.5 লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দেশের অর্থনীতির বর্তমান শোচনীয় অবস্থা তুলে ধরে তিনি বলেন, আমাদের আমলে জিডিপি প্রবৃদ্ধি ছিল 6.5 থেকে 7.5%। অর্থনীতির আকার 70 বিলিয়ন থেকে 450 বিলিয়ন ডলারে পৌঁছায় এবং মাথাপিছু আয় বাড়িয়ে 784 ডলারে নিয়ে গিয়েছিলাম। কিন্তু আজ দেশের স্বাধীনতার 54 বছরের ইতিহাসে প্রথম শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ 13% থেকে লাফিয়ে 47% পৌঁছেছে। দারিদ্র্যের হার 18.7 থেকে বেড়ে 46.8 হয়েছে। 2 কোটির বেশি মানুষ নতুন করে বেকার হয়েছে আর বন্ধ হয়ে গেছে 5 শতাধিক শিল্প কারখানা। নয়াদিল্লির এই সংবাদ সম্মেলন শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা থেকে এক দীর্ঘ ও কড়া বিবৃতিতে জানানো হয়, পলাতক ও দণ্ডিত শেখ হাসিনার জন্য বাংলাদেশে আর কোনোদিন স্থান হবে না। বাংলাদেশ সরকারের বিবৃতিতে গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলা হয়, জুলাই বিপ্লবের 2য় বার্ষিকী পালনের মুহূর্তে ভারতের মাটিতে বসে একজন পলাতক দণ্ডিত গণহত্যাকারীকে গণমাধ্যমের সামনে বিষোদ্গার করার সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক চরম অবমাননা। এই ঘটনা 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় গভীর আঘাত এনেছে। ঢাকা আরো মনে করিয়ে দেয় যে 2013 সালের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বারবার অনুরোধ সত্ত্বেও ভারত সরকার কোনো সাড়া দেয়নি। উল্টো তাকে নয়াদিল্লির মাটিতে রাজনৈতিক ভাষণ দেওয়ার সুযোগ করে দেওয়া বাংলাদেশের মানুষের অনুভূতিতে চরম আঘাত এনেছে। বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়, বাংলাদেশ সর্বদা সার্বভৌম সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায়, কিন্তু জুলাই বিপ্লবের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আর কোনোদিন ফ্যাসিবাদের অন্ধকার যুগে বা অন্যের প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত হবে না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শেখ হাসিনার এই দিল্লি সংবাদ সম্মেলন ও বাংলাদেশের প্রতিক্রিয়া নিঃসন্দেহে এক নতুন কূটনৈতিক ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। একদিকে শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার চরম হুঁশিয়ারি, আর অন্যদিকে ঢাকার বর্তমান বিএনপি সরকারের কঠোর অবস্থান। সব মিলিয়ে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কোন মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত ঢাকা এবং দিল্লির মধ্যে নানা রকম জটিলতা তৈরি করেছে। একই সঙ্গে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা অনেকটা মুখোমুখি জায়গায় পৌঁছে গিয়েছে। অন্যদিকে জামাত, এনসিপি অর্থাৎ সরকার বিরোধী যে দলগুলো রয়েছে, এই সময়টিতে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে এবং আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে গত 2 বছরের অনমনীয় ভূমিকা, সেই অনমনীয় ভূমিকাটা কেমন যেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। সরকার বিরোধী যে সকল শক্তি রয়েছে, তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা অনেকটা স্যাটায়ার করে শেখ হাসিনাকে বলার চেষ্টা করছেন, আপনি আসুন, আপনাকে যেখানে পাবো সেখানেই
আপনার যে মৃত্যুদণ্ড রয়েছে সেটি কার্যকর করা হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। কিন্তু সাংগঠনিকভাবে তারা চাচ্ছে, এখানে কৌশল করছে। কৌশলটা হলো যে আওয়ামী লীগকে এবার বিএনপি সরাসরি মোকাবেলা করুক। এ কারণে গত 2 বছরে এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, বলতে গেলে তার শতভাগ মামলা মোকদ্দমা করেছে বিএনপির লোকজন, এবং তারা এই কাজগুলো করে যথেষ্ট চাঁদাবাজি করেছে, অর্থবৃত্তের মালিক হয়েছে এবং আওয়ামী লীগের পরিবারকে জিম্মি করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ফায়দা লুট করেছে। আর অন্যদিকে 32 নম্বর ভাঙা, তারপর বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোকদের উপর মব করা, এরকম কিছু ঘটনাকে, যেগুলোকে সাধারণত জামাত এবং এনসিপি বিচ্ছিন্ন ঘটনা বলছে, কিন্তু এগুলোকে ক্যাপিটালাইজ করে এমনভাবে প্রচার করা হয়েছে যে গত 2 বছরে আওয়ামী লীগের উপর যত অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তা আসলে জামাত করেছে, এনসিপি করেছে। এদিকে তৃণমূলের খবর, ঢাকার যারা আছেন লোকজন তাদের কথা আলাদা, কিন্তু তৃণমূলের খবর হলো অবস্থা দৃষ্টে যারা পলিটিক্যাল লোকজন রয়েছেন বিএনপি এবং জামাতে, তারা সবাই আওয়ামী লীগের যারা নিরীহ ভোটার রয়েছেন তাদের সঙ্গে একটা সমঝোতা সম্পর্ক তারা তৈরি করেছিলেন বিগত নির্বাচনকে সামনে রেখে। আর এখন বলতে গেলে আওয়ামী লীগের লোকজন তারা তাদের মতো করে বুক ফুলিয়ে চলছেন বিভিন্ন জায়গাতে। অন্যদিকে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে যে বিরোধ, যে বন্ধুত্ব, এটা অনেকটা গুপ্ত। মানে তাদের মধ্যে আসলে সমঝোতা নাকি শত্রুতা, তাদের মধ্যে বন্ধুত্ব নাকি বৈরিতা, এটি বোঝা যাচ্ছিল না। কিন্তু সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে যেটা মনে হচ্ছে সেটি হলো বিএনপি, জামাত, এনসিপির যে সম্পর্ক, এটি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানো, তারপর আল-ইলিয়াস কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেগুলো তাদের মতো করে, অর্থাৎ এনসিপি এবং জামাতের মতো করে, ডক্টর ইউনূসের মতো করে সেগুলো বাস্তবায়ন করা, এই কাজগুলো বিএনপি আসলে করতে চাচ্ছে না। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন ছিলেন তাদের একটা বিরাট অংশ যারা প্রো বিএনপি ছিলেন, বিএনপি তাদেরকে ক্যাপিটালাইজ করে ফেলেছে, তাদেরকে নিয়ে নিয়েছে। এবং এই যে তাদেরকে নিয়ে নেওয়া, এটা জাস্ট বড় উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে দক্ষিণ হস্ত, যাকে বলা হতো সরকারি মুখপাত্র, বিকল্প উজিরে আজম জনাব শফিকুর রহমান, প্রেস সেক্রেটারি। আপনারা জানেন যে তিনি অতি সম্প্রতি একটি পত্রিকার সম্পাদক হয়েছেন। সেই পত্রিকার মালিক কি আপনারা জানেন? সেই পত্রিকার মালিক হলেন জনাব গোর্কি, আনিস আহমেদ গোর্কি, এমজিএস গ্রুপের মালিক। এবং আনিস আহমেদ গোর্কি জনাব তারেক রহমান সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। মানে তারেক রহমান সাহেবের যে কজন বন্ধু রয়েছেন তাদের মধ্যে অল্প কয়েকজন বন্ধু রয়েছেন, তার মধ্যে সবচেয়ে অভিজাত, ব্লু ব্লাড এবং সবচেয়ে ধনী যে মানুষটি, তিনি হলেন এই আনিস আহমেদ গোর্কি, এমজিএস গ্রুপের মালিক। এই গোর্কির মালিকানাধীন পত্রিকাটি জনাব শফিক, তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবং আপনি দেখেন যেদিন থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিএনপি যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে জনাব শফিক তিনি আগের মতো করেই, অর্থাৎ ইনুস জামানাতে যেভাবে কথা বলেছিলেন ঠিক সেই ভাষাতে তিনি কথা বলছেন। এর বাইরে অন্যান্য যারা আছেন, যারা অনেকটা প্রো বিএনপি ছিলেন অনেক আগের থেকেই, তারাও মোরাললেস কিন্তু
বুক ফুলিয়ে ঘোরাফেরা করছেন। আমি কারো নাম বলে বড় করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি না। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জামাত এবং এনসিপি তাদের যে একেবারে দ্বিধাহীন সমর্থন ছিল, অন্ধের মতো তাদের বিশ্বাস ছিল, ঠিক সেই বিশ্বাসের মূল্যে যে জায়গাটি, সেই জায়গাটিতে এখন জামাত এবং এনসিপি নিজেদেরকে বেকুব মনে করছে, অসহায় মনে করছে, দুর্বল মনে করছে। রাজনীতিতে যখন এইরকম একটা হাহাকার তৈরি হচ্ছে, যারা ক্ষমতা পেয়েছে তাদের এক ধরনের হাহাকার, এবং যারা ক্ষমতা পেয়েছে তারা এখানে তিনটা ভাগে বিভক্ত করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত এনসিপির যে সম্পর্ক, সেই সম্পর্কটি ভেঙে গেছে। ইউনূস সাহেবের যে লোকজন ছিল তাদের একটা বিরাট অংশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, অন্য অংশটিকে বিএনপি আপন করে নিয়েছে। আর জামাতের মধ্যে একটা হতাশা, আতঙ্ক এবং ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক এই সময়টিতে যখন শেখ হাসিনা বললেন যে আমি বাংলাদেশে আসছি এবং ডিসেম্বর মাসে আসছি, তখন সঙ্গত কারণে যেহেতু এখানে আলটিমেটলি একটা বিভেদ তৈরি হয়ে গিয়েছিল এবং এই বিভেদটা আর জোড়া লাগানোর কোনো স্কোপ আগামীতে নেই। তো সেই অর্থে সরকার, বিএনপির যারা সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে যমুনাতে বৈঠক করেছেন, খাওয়া দাওয়া করেছেন, আনাকুম জানাকুম সালাম আলাইকুম এরকম কথাবার্তা শেখানো হয়েছে। অনেকে গিয়ে অনেক বড় বড় দাবি দেওয়া পেশ করেছেন, অনেকে সরকারের মন্ত্রী এমপি হতে চেয়েছেন, আরো ইত্যাদি নানা কিছু, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এর কারণ হলো যারা গিয়েছিলেন আসলে তাদের মানে ওইরকম সাংগঠনিক ভিত্তি, পরিচিতি, সামাজিক যে কানেক্টিভিটি বা যাকে বলা হয় সুনাম সুখ্যাতি, বলতে গেলে একমাত্র মাহমুদুর রহমান মান্না ছাড়া অ্যাজ এ পার্সন ওখানে ওইরকম কেউ নেই যিনি কোনো একটা সচিবালয়ে টেলিফোন করবেন, বাংলাদেশে কোনো একটা ডিসিকে টেলিফোন করবেন, কোনো একটা জেলা শহরে একা একা যাবেন এবং সেখানে কেবলমাত্র তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সম্মানিত হবেন, মর্যাদা পাবেন। কেউ তাদেরকে ভুয়া ভুয়া বলবে না, কেউ তাদেরকে অমুক চোর বলবে না, অমুক মানে তাদের এখন দেখেন যে এই সরকারের সাথে বন্ধুত্বের বেশে তাদের কাছাকাছি আছে বা কাছাকাছি বাইরে চলে গেছে, এরকম প্রায় সবারই এক একটা উপাধি আছে, বিভিন্ন রকম বাজে বাজে উপাধি আছে। তো সেই মানুষগুলো 000 একত্র করলে যেমন 0 হয়ে যায়, অথবা মাইনাস 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 যদি একত্র করেন তাহলে যেভাবে মাইনাসের সংখ্যাটা বাড়ে, তেমনি যমুনাতে যারা শেখ হাসিনার বিরুদ্ধে যদি জনমত গঠন করা, রাজনৈতিক শক্তি গঠন করা, এই উদ্দেশ্যে যমুনার সেই বৈঠকটি হয়ে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তাহলে এখানে 000 হয়েছে অথবা মাইনাস 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 হয়েছে। অন্যদিকে জামাত যারা আছে তারা আসলে কি করছে এটা সরকার জানে না, আমরাও জানি না। বহু আগে একেবারে ঠিক 2024 সনের দিকে আমার কাছে মনে হয়েছিল যে আগামীতে যে রাজনৈতিক মিত্রতা হবে, সেই মিত্রতা হবে জামাতের সঙ্গে আওয়ামী লীগের। আবার বিশ্বাস করেন এই কথাগুলো আমি এই ইউটিউবে বহুবার বলেছি, জামাতের সঙ্গে দিল্লির কানেকশন, জামাতের সঙ্গে আওয়ামী লীগের কানেকশন, এই কথাগুলো 2024 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে বলেছি। আজকের দিনে এটা যে বাস্তবতা, এটা আমি না, স্বয়ং প্রধানমন্ত্রী বা বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এইরকম যাকে বলা হয় কথা বলা বলি করছে। ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন। এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এখন কি করবেন, অনেকে যেমন খুব স্বপ্ন দেখছেন শেখ হাসিনা আসবেন, এটা হবে এটা হবে এটা হবে, তারা সবাই গণহারে জেলে যাবেন, অথবা অনেকে চিন্তা ভাবনা করছেন শেখ হাসিনা যেদিন আসবেন সেই দিন আসলে তারেক রহমান সাহেব আসার পরে
যেভাবে পরিস্থিতি সবকিছু তারেক রহমান সাহেবের নেতৃত্বে চলে গেছে, নিয়ন্ত্রণে চলে গেছে, শেখ হাসিনা আসলেও একই পরিস্থিতি হবে, এটা আওয়ামী লীগের বিশাল শ্রেণী মনে করছে। আওয়ামী লীগের যারা একটু সমঝদার তারা চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে, দেশের বাইরে পালিয়ে থাকার চাইতে এখানে এসে আমরা যদি জেলখানাতে থাকি, দেশে রাজনীতি করি, তাহলে অন্তত মুখ রক্ষা হয়। শেখ হাসিনা হয়তো মনে করছেন যে আমি আর বাঁচবো কয়দিন, এই সময়টিতে আমি আমার দেশের মাটিতে থাকবো, দেশের মাটিতে কবর রচিত হবে, এরকম একটা আকাঙ্ক্ষা তার মধ্যে আসতে পারে। আবার অন্যদিকে তার যে জিদ, তার শরীরের যে অবস্থা এবং একই সঙ্গে তার যে অতীত ক্যারেক্টারিস্টিক্স, সেই দিক থেকে তার যে হুমকি, এই হুমকিটা যে ফেলে দিতে মানে সরকার যে ফেলে দিবে বা গণ্য করবে না, এটাও কিন্তু কোনো অবস্থাতেই যাকে বলা হয় মনে করার কোনো কারণ নেই। একেবারে সর্বশেষ যেটি, সেটি হলো দিল্লি। এখানে সরকারের সাথে কি খেলা খেলছে এটার উপর অনেক কিছু নির্ভর করবে। যেমন দেখা গেল যে প্রথম দিকে একেবারে দিল্লি এগিয়ে এলেন তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক করার জন্য, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে সেই সম্পর্কটা হলো না। তারপর চীন ভ্রমণের পরে সেই পরিস্থিতি একেবারে ইনুস জমানার মতো চলে গেল। আবার সাম্প্রতিক সময় দিল্লি আবার তারেক রহমান সাহেবকে সেপ্টেম্বর মাসে দিল্লি ভ্রমণের বিমস্টেক উপলক্ষে দিল্লি ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যে অন্তত বাংলাদেশের যে বিষয় নিয়ে দিল্লি এবং ওয়াশিংটন যে একত্র হয়ে গেছেন, ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে হাজারো বিরোধ থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রশ্নে তারা ঐক্যমত পোষণ করছেন, এটা প্রায় নিশ্চিত। 2 নম্বর হলো যে দিল্লি এবং আমেরিকা বুঝে গেছে তাদের যে কৌশলগত যে বিষয়গুলো দরকার বাংলাদেশ থেকে, মূলত সে বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য নিয়ে ভারতের মাথা ব্যথা নেই। এর কারণ হলো তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইকোনমি, সেখানে বাংলাদেশের সঙ্গে তাদের যে ব্যবসা বড় জোর কত 40 বিলিয়ন ডলারের ইয়ারলি ব্যবসা, নট মোর দ্যান দ্যাট। আমেরিকার সাথে আমাদের ব্যবসা বাইলেটারাল কত হবে, খুব অল্প, বড় জোর 20 বিলিয়ন ডলারের ব্যবসা। এর মধ্যে আমরা এক্সপোর্ট করি কত আর তারা ইম্পোর্ট করে খুব অল্প। তারা ইম্পোর্ট করে মানে তারা এক্সপোর্ট করে খুব অল্প, আমরা এক্সপোর্ট করি অনেক বেশি। কিন্তু আমেরিকার ইকোনমির সাইজে এটা একটা পিনাটও না, সর্ষে দানা। তো কাজে এখানে ব্যবসা বাণিজ্য টাকা পয়সার চাইতে মিলিটারি অ্যাসপেক্ট এবং যেটাকে বলা হয় ভূ রাজনীতির যে গোলক ধাঁধা, কৌশলগত দিক, এটা বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে চীনকে মোকাবেলা করার জন্য। এবং আমেরিকার যে ইন্দো প্যাসিফিক নীতি এবং একই সঙ্গে মায়ানমার অ্যাক্ট বা বার্মা অ্যাক্ট, একই সঙ্গে দিল্লির 7 সিস্টার এবং চীনকে মোকাবেলা, এই 3টি বিষয়ে তারা বুঝে গেছে যে কৌশলগতভাবে পার্টনার হিসেবে বিএনপি তাদের কাছে শক্তিশালী নাকি আওয়ামী লীগ তাদের কাছে গুরুত্বপূর্ণ শক্তিশালী পার্টনার। 2 নম্বর হলো যে তাদের স্বার্থ স্ট্রংলি রক্ষা করার ক্ষেত্রে শেখ হাসিনা সক্ষম না তারেক জিয়া সক্ষম। অন্যদিকে জঙ্গিবাদ দমন, যেটিকে আমরা ফান্ডামেন্টালিজম বলি, এই ব্যাপারে ভারতের আতঙ্ক চরমে, আমেরিকার আতঙ্ক চরমে। তো সেই ব্যাপারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে আমেরিকা এবং দিল্লির যে সম্পর্ক, সেই সম্পর্কটি কোনো অবস্থাতেই বর্তমান বিএনপির নেতৃত্ব স্পর্শ করতে পারবে না। তো সেই দিক থেকে ফাইনালি একবার সামনে টেনে, অর্থাৎ মাছ যেভাবে শিকার করে, আপনি মাছ বসি গিলে ফেলেছে, এখন একবার তাকে ছেড়ে দেন, একবার টানেন, এভাবে একটা সময় সে রক্তাক্ত হবে, দুর্বল হবে এবং পরবর্তীতে আপনি তাকে উঠিয়ে একদম সুন্দর করে ফ্রাই করে খেয়ে ফেলবেন। এইভাবে সরকারকে টানা হেঁচড়া আমেরিকা করছে।
তারপর ভারত করছে, IMF এর মাধ্যমে করছে, বিশ্ব ব্যাংকের মাধ্যমে করছে, দিল্লির কূটনীতির মাধ্যমে করছে, যেটিকে আমরা সাউথ ব্লক বলি তার মাধ্যমে করা হচ্ছে, CIA এর মাধ্যমে করা হচ্ছে, রয়ের মাধ্যমে করা হচ্ছে। আবার এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যে বোমা পাওয়া যাচ্ছে, এর মাধ্যমেও সরকারের যে এনার্জিটা নষ্ট করে দেওয়া হচ্ছে। আর এই যে এনার্জিগুলো যখন নষ্ট হতে হতে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এই এনার্জি আরো নষ্ট হয়ে যাবে, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার বাংলাদেশে আগমন নিয়ে দিল্লি যে কি খেলা খেলবে সেটা আমরা এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।